দুলা ভাই, আপনি এত রাতে আমাদের বাড়িতে? ভালোই হলো। বাড়িতে আজ কেউ নেই। বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে আসুন। ইলার কথায় ভিতরে গিয়ে বসলাম। ইলা আমার দিকে তোয়ালে এগিয়ে দিতে দিতে বলল, এত রাতে হঠাৎ আপনি আসবেন ভাবতেই পারিনি। বাবা মা সবাই কোথায় গেছেন? ওনারা বিকালে গেছেন ছোট কাকার বাড়িতে, এখনো ফেরার নাম নেই। বোধ হয় আজকে আর আসবেন না। তার মানে তুমি বাড়িতে একাই আছো? ইলা মুচকি হেসে বলল, একা কোথায়, আপনিও তো আছেন। ইলার কথা শুনে মনে একটা আনন্দের স্রোত বয়ে গেল। তার মানে আমার উদ্দেশ্যটা আজ কাজে দিবে। ইলাকে বললাম, এত রাতে কেন এসেছি জানো? ইলা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, সেটাই তো বোঝার চেষ্টা করছি। কেন বলুন তো? একটা সারপ্রাইজ দিতে এসেছি। ইলা ভুরু কুঁচকে বলল, হঠাৎ করে সারপ্রাইজ? তাছাড়া আপনি নিজেই আমার কাছে সারপ্রাইজের থেকে কম নন। আচ্ছা, আপনি রাতে খেয়ে এসেছেন তো? হ্যাঁ। যাক বাবা, বাঁচা গেল। ঘরে মুড়ি ছাড়া কিছুই নেই আপাতত। ইলা, অনেক রাত হয়েছে, আমায় ঈশার ঘরটা খুলে দাও, খুব ঘুম পাচ্ছে। ঘড়িতে সময় দেখলাম 11:40 বাজে। সময় হয়ে এসেছে। যা করার এক্ষুনি করতে হবে। বিছানায় নিচ থেকে চকচকে ছুরিটা হাতে নিতেই একটা ফোন এলো। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, আমরা বাড়ির বাহিরেই আছি। আমি বললাম, আমি ফোন দেওয়া মাত্রই চলে আসবে, এখন রাখি। মনে রাখবে, একদম দেরি করা চলবে না। বাহিরে বৃষ্টি হওয়ায় পুরো বাড়ি অন্ধকার। ফোন স্ক্রিনের আলোয় ইলার রুমের দরজায় এসে উপস্থিত হলাম। দরজায় টোকা দিয়ে পকেট থেকে ছুরিটা হাতে নিলাম। ইলা মনে হয় জেগেছিল, তাই প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে বলল, কি হয়েছে দোলা ভাই? আমি তোমার সাথে বড় একটা অন্যায় করব ইলা। ইলার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ঘাবড়ে গিয়ে বলল, মানে কি বলছেন এসব? এতটুকু বলতেই ইলার চোখ পড়ল আমার হাতে থাকা ছুরিটার ওপর। ছুরিটা দেখে ভয়ে একটা চিৎকার দেবে তার আগেই ওর মুখ চেপে ধরলাম। ইলা প্রাণপণে চেষ্টা করছে আমার থেকে নিজেকে ছাড়াতে। আমি পকেট থেকে ফোনটা বের করে নম্বর ডায়াল করে ফোন দিলাম। বললাম, চলে আসো তোমরা। ইলা উপায়ন্তর না পেয়ে আমার হাতে সজোরে একটা কামড় বসিয়ে দিল। আমি ব্যথায় হাত সরিয়ে নিলাম। ইলা কান্না মিশ্রিত স্বরে বলল, দুলা ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? আমাকে মারতে চান আপনি? ইলা হাতে এত জোরে কামড় দিয়েছে যে মুহূর্তেই ব্যথায় আমার মাথা ধরে গেল। ফ্লোরে বসে হাতের আশপাশ বোলাতে লাগলাম। এত জোরে কেউ কামড় দেয়? আমার বিশ্বাসই হচ্ছে না আপনি আমায় মারতে এসেছেন। কি ক্ষতি করেছি আমি? প্লিজ আমায় ছেড়ে দিন। কেন করছেন এরকম? আমি উঠে দাঁড়ালাম। আমাকে দাঁড়াতে দেখে ইলা আরো জড়সড় হয়ে দাঁড়ালো। হাতে কামড় দেওয়ায় ছুরিটা কোথায় যেন ছিটকে পড়েছে। ইলাকে বললাম, ইলা, আমার কথা যদি চুপচাপ মেনে নাও তাহলে এত দূর আমাকে এগোতেই হতো না। মানে, কোন কথা আমি শুনিনি? কথাবার্তার এই পর্যায়ে ইলা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ দরজায় দাঁড়িয়ে আছে ইলার 3টে ছেলে বন্ধু। ইলা আকুতির স্বরে ওদের বলল, অনেক, আমাকে এই সাইকোর হাত থেকে বাঁচা প্লিজ। আমি অনেকের দিকে তাকালাম। অনেকও আমার দিকে তাকিয়ে হাসলো। এরপর সে ঠোঁট বাঁকিয়ে বলল, সরি রে, কিচ্ছু করার নেই, প্ল্যানটা আমাদেরই ছিল। ইলা হতবিহ্বল হয়ে বলল, মানে? আমরা 3জন না, শুধু আরো 2জন আছে, ওরাও আসছে। ইলা ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, ছি, আমি তোদের এত বিশ্বাস করতাম, আর তোরা আমাকে নিয়ে এসব। আমি বুঝতে পারলাম বিষয়টা অন্যদিকে মোড় নিচ্ছে। এখনই সবটা বলে দেওয়া উচিত। ইলাকে বলতে হবে ও যা ভাবছে তা ভুল। আমরা তার সাথে খারাপ কিছু করার জন্য আসিনি, বরং ওকে ওর জন্মদিনের সারপ্রাইজ দিতে এসেছি। অনেককে বললাম, অনেক, বাবা মা আসছে না কেন? আন্টি পায়েস রান্না করছেন, আঙ্কেল আন্টির সাথেই আছে। ইলা আমাদের কথা হতবম্ব হয়ে শুনছে। ঘড়িতে তাকিয়ে দেখলাম 11:57 বাজে। আর 3 মিনিট পরেই হলো ঈশা 19-এ পা রাখবে। কিন্তু এখনো যে এই পরিস্থিতি, তাতে এখনই না বলে দিলে ইলার মানসিক অবস্থা বিপর্যস্ত হবে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ইলা। এই কথাটা বলবো বলবো ভাবছি, ঠিক তখনই ঘটলো এক অপ্রত্যাশিত ঘটনা। কেননা দরজায় পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে আমার স্ত্রী ঈশা। ঈশা 5 মাসের অন্তঃসত্ত্বা। আজকে ওর শরীরটা খারাপ ছিল,
ওকে ইলার বার্থডে সেলিব্রেশনের বিষয়ে কিছুই বলিনি, বললেও আসার জন্য বায়না করবে, কিন্তু ডাক্তার বলেছে এখন জার্নি করা ওর পক্ষে ঝুঁকিবহ। না জানি ঈশা আমাকে নিয়ে এখন কি ভাবছে। ঈশাকে দেখে ইলা দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি হতভম্ব হয়ে দেখছি। ঈশাকে সবটা বলবো, তার আগে আমার গালে এক চড় বসিয়ে দিল। আকস্মিক ঘটনায় আমি গালে হাত রেখে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। আমার শ্বশুর অর্থাৎ ঈশার বাবা বললেন, ঈশা তুই জামাইয়ের গায়ে হাত তুললি? ঈশা অশ্রুসিক্ত হয়ে আমায় বলল, তুমি কিভাবে এটা করতে পারলে? এতটা নিস তুমি? আমি ঈশার হাত শক্ত করে ধরে বললাম। ঈশা ছাড়িয়ে নিতে চাইলেও ছাড়তে পারল না। ঈশা, আমার পুরো কথাটা আগে শোনো প্লিজ, তারপর যা ইচ্ছে ভেবো, প্লিজ শোনো। সবটা বলার পর ঈশা চোখ মুছতে মুছতে আমায় জড়িয়ে ধরলো। ইলা বলল, দুলা ভাই আপনি এরকম কেন? ইচ্ছে করছে একটা ঘুষি মেরে না আপনার নাক ফাটিয়ে দিই। এত সুন্দর প্ল্যান করেছেন আর সবটা কত জটিল করে ফেলেছেন। তুমিই তো জটিল করলে। আপনি ওভাবে মুখ চেপে ধরলেন, ওই জন্যই তো আরো ভয় খেয়ে গেছি। যে চেঁচামেচি করতে যাচ্ছিলে, আমি তো ভয়ে মুখ টিপে ধরেছি যে আশেপাশের মানুষ আবার ছুটে আসবে তোমার হাতির ডাকে। ইলা গাল ফুলিয়ে বলল, কি আমার হাতির ডাকের মতন? রাগ করে না ছোট শালি, চলো কেক কাটবো। 12টা 15 বেজে গেছে অলরেডি। সে রাতে ইলার বার্থডে সেলিব্রেট করে বাড়ি ফিরতে ফিরতে রাত 2টো বেজে গেল। ঈশা আমার পাশে গভীর ঘুমে আচ্ছন্ন। আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। পূর্বের নিষিদ্ধ সেই তাড়না আমার মাথা তাড়িয়ে নিয়ে বেড়া শুরু করেছে। বিছানা ছেড়ে উঠে ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট ধরালাম। ইলার মুখ যখন চেপে ধরেছিলাম, তখন ওর শরীরের সাথে আমার শরীরের স্পর্শের সেই দৃশ্যগুলি আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। কিছুতেই বের হতে চাইছে না। এমনকি অনাকাঙ্ক্ষিত এবং সম্পূর্ণ অনিচ্ছায় এক পর্যায়ে ইলার শরীরে আমার হাত স্পর্শ করেছিল। হয়তো ইলা বিষয়টা বুঝতে পারিনি। নিষিদ্ধ সেই ইচ্ছে মনের মধ্যে প্রবল এক ইচ্ছার জন্ম দিতে লাগলো। সিগারেটটা শেষ করে আবার একটা সিগারেট ধরালাম। শরীরের নেশায় আমার পুরো শরীর কাঁপতে লাগলো। ব্যালকনির ছোট্ট টেবিলে বসে ডায়েরিটা বের করলাম। ডায়েরির ওপরের ডেথ থটস নামের ওপরে হাত বুলিয়ে পৃষ্ঠা উল্টাতে লাগলাম। ইলা হবে আমার 5 নাম্বার শিকার। ইলার বিষয় কি লিখবো এখনো ঠিক করিনি। কি লিখবো ভাবতেই চোখ বন্ধ করতেই ইলার শরীরের একটা অস্ফুট চিত্র ভেসে উঠল। মানে কি, আমি তো ওর শরীর কখনো দেখিনি। তাহলে মস্তিষ্ক এটা কার ছবি তৈরি করছে? মুহূর্তেই আমার গলা শুকিয়ে যেতে লাগলো। থরথর করে শরীর কাঁপছে, কপাল ভিজে যাচ্ছে ঘামে। শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো ঈশার কান্নার শব্দে। ঘুম পুরোপুরি হয়নির জন্য চোখ ছনছন করছে। ঈশাকে দেখলাম 2 হাঁটুর ওপর মাথা গুজে গুনগুন করে কান্না করছে। কাছে গিয়ে ওর শরীরে হাত রেখে বললাম, কি হয়েছে ঈশা, কাঁদছো কেন তুমি? ঈশা অশ্রুসিক্ত চোখে তাকালো আমার দিকে, কিছু বলল না। জড়িয়ে ধরে শুধু কাঁদতেই লাগলো। একেই তো ঘুম ঠিক মতন হয়নি, তার উপর ঈশার এই প্যানপ্যানানি অসহ্য লাগছে। তবুও বিরক্তি চেপে রেখে বললাম, আরে বলবে তো। আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি, আমার বাচ্চাটা মরে গেছে। আরে এসব কিছুই না, স্বপ্ন কখনো সত্যি হয় না। কথাটা বলার এই পর্যায়ে দরজায় টোকা পড়ল। ঈশা গিয়ে দরজা খুলল। কথা শুনে বুঝতে পারলাম আরমান ভাইয়ের স্ত্রী এসেছে। আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আসছে না। এমন সময় ঈশা আর ভাবির কথা আমার কানে ভেসে এলো। বুঝলে ঈশা, মনটা খুব খারাপ। কেন ভাবি, কি হয়েছে? পরশুদিন কি হয়েছে শুনেছ? না তো ভাবি, কি হয়েছে? সিমরান ভাবির ছোট মেয়ে বিকালে টিউশনে গিয়েছিল, আর ফিরে আসেনি। কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর হবে নাই বা কেন, সিমরান ভাবি তো যত নষ্টের গোড়া। ফিগার ভালোর জন্য গেঞ্জি পরে ঘুরে বেড়ায়। মাকে দেখে মেয়েও ছোট ছোট পোশাক পরা শিখেছে। এখন বুঝুক কত ধানে কত চাল। একটা মেয়ে হঠাৎ উধাও হয়ে গেল, কেউ জানতে পারলো না। এই তো কিছুদিন আগে একটা মেয়ে এভাবেই উধাও হয়ে গেছিল। আমার কি মনে হয় জানো, কি ওর মেয়েকে রেপ করেছে। দেখবে কিছুদিন পর বস্তার মধ্যে লাশ পাওয়া যাবে। ঈশা প্রত্যুত্তরে কি বলল সেটা ঠিক শুনতে পেলাম না। সিমরান ভাবির মেয়েকে পাওয়া যাচ্ছে না, এই পাড়ায় হাত দেওয়ার মতন সাহস তো কারণ নেই। এমন সময় ফোনটা আমার বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, স্যার আপনাকে একবার ব্লু হাউসে আসতে হবে, খুব আর্জেন্ট।
ব্লু হাউসে আসার সময়টুকুতে কি হয়েছে সেটা শুনলাম। শুনে আমার মাথায় আগুন জ্বলে উঠল। আজকাল বেশি উড়ছে এরা। হাউসে ঢুকতেই ম্যানেজার আরাফ বলল, সরি স্যার। আমার সামনে রিফাত অপরাধী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার রাগান্বিত দেখে মিনমিন করে বলল, সরি দোস্ত, আসলে নেশার বশে কাজটা হয়ে গেছে। আর মেয়েটা মনে হয় পুঁটি মাছের প্রাণ, একটুকুতে কেউ মরে নাকি? সেটা পরের কথা, আগে বল তোকে কতবার বলেছি পাড়ার মেয়েকে নিবি না? আজ রাতে ক্লায়েন্ট আসবে, মেয়েটা তো আগেই মরেছে, ওনাকে কি দিতাম? তাই বাধ্য হয়ে রিফাতের গালে একটা চড় বসিয়ে দিয়ে বললাম, এর আগের কেসটা এখনো পুলিশ তদন্ত করছে, আর এর মধ্যেই আবার একটা। রিফাত নিশ্চুপ। আমি বললাম, পরের বার না জানিয়ে কিছু করলে তোকেই উধাও করে দেবো, মনে থাকবে? থাকবে। যা, ক্লায়েন্টকে ডেকে পাঠা। ফেস মাস্ক পরলাম। সিগারেটে টান দিতেই ফর্সা করে এক ভদ্রলোক রুমে ঢুকলেন। চেয়ার টেনে বসে বললেন, মেয়ের বয়স কম হওয়ায় আরো 10 লাখ বাড়িয়ে দিয়েছি। কত আছে? 1,10,00,000। ওয়েবসাইটে তো সবই দেওয়া আছে, তবুও আর একবার বলি, মেয়েটাকে আপনার কাছে এক রাতের জন্য দেয়া হবে। আপনার যা ইচ্ছে তাই করতে পারবেন। রড দিয়ে পিটিয়ে মারতে আমার ভালো লাগে। ঠিক আছে, সময় মতো এসে নিজের জিনিস বুঝে নিয়ে যাবেন। এখন আসুন। লোকটা যেতেই ইলার ফোন এলো। ফোন রিসিভ করতেই বলল, দুলা ভাই, আপু খুব অসুস্থ, আমরা হসপিটালে নিয়ে এসেছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন, আমার খুব ভয় করছে। কি হয়েছে ঈশার? জানি না, শুধু বলছে পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে। ও মাই গড, আমি আসছি, এক্ষুনি আসছি। হসপিটালের অ্যাড্রেসটা মেসেজ করে দাও। ঠিক আছে। হসপিটালের বেডে পেটে হাত রেখে ঈশা ছটপট করছে। ওর পাশেই বসে আছে ইলা। কাছে যেতেই ঈশা আমার হাত শক্ত করে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বলল, আমি আর বাঁচব না জায়ান, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, ঈশা, কী সব বলছো তুমি? তোমার কিছু হতে দেব না আমি, সব ঠিক হয়ে যাবে। ইলাকে বললাম, ডাক্তাররা এখনো আসেনি। ইলা অশ্রুসিক্ত চোখে বলল, একটু আগে নার্স বলে গেল আসছে, কিন্তু এখনো তো আসেনি। তুমি ঈশার কাছে থাকো, আমি দেখছি। কেবিন থেকে বেড হতেই দুজন নার্স সহ ডাক্তার হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম। ঈশার মা, হঠাৎ আমার শাশুড়িকে দেখলাম উনি কেঁদেই যাচ্ছেন। পাশেই বাবা পাথর হয়ে বসে আছেন। একটু পর উনি আমার কাছে এসে বললেন, বাবা, কি থেকে কি হয়ে গেল? মেয়েটার কষ্ট যে আমি চোখে দেখতে পারছি না। এটুকু বলে তিনিও কেঁদে ফেললেন। তখন ডাক্তার বেরিয়ে এসে আমাকে বলল, ওনার পরিবারের লোক আপনি? জি, আমি ওর স্বামী। আসুন আমার সাথে। আমি ডাক্তারের পিছন পিছন গেলাম। ব্যালকনিতে গিয়ে ডাক্তার আমার কাঁধে হাত রেখে বলল, ওনার অবস্থা বেশি ভালো না। বাচ্চাটা পেটের মধ্যেই মারা গেছে। এখন যদি বাচ্চাটাকে বের না করা হয় তাহলে ওনাকেও বাঁচানো সম্ভব হবে না। দ্রুত অপারেশন করতে হবে। ডাক্তারের কথাগুলো আমার কানে সুইয়ের মতন ছোঁকা দিচ্ছে। আমাকে বাখাড়া হতে দেখে ডাক্তার বললেন, মনকে শক্ত করুন, আমরা অপারেশনের ব্যবস্থা করছি। আপনি ভেঙে পড়লে আপনার স্ত্রীকে সামলাবে কে? এতটুকু বলেই ডাক্তার চলে গেলেন। কেবিনের কাছে যেতেই ঈশার বাবা মা বলল, বাবা, ডাক্তার কি বলল? ঈশার কোনো সমস্যা হয়নি তো? মা বললেন, আমার মেয়েটাকে তুমি বাঁচাও বাবা। ঈশাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার সময়টা দেখলাম ঈশা ঘুমাচ্ছে। সেই ঘুমন্ত চোখ ভর্তি অশ্রু। ডাক্তারেরা হয়তো কোনো ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ইলা আমার পাশে সারি করে রাখা চেয়ারে বসে কাঁদছে। ওকে সবটা বলে দিয়েছি। বলার ভঙ্গিটা এমন ছিল যে ইলা ভেবেছে আমি প্রচুর কষ্ট পেয়েছি। আর ভাববে নাই বা কেন, কান্নার অভিনয়টা আমি মোটামুটি পারি। অপারেশন থিয়েটারে বাইরে আমি দাঁড়িয়ে রইলাম। মিনিট 10-এর মধ্যে ডাক্তারকে দেখলাম টেথোস্কোপ গলায় দিয়ে আসতে। ডাক্তারের সাথে বিষয়টা এখনই খোলামেলা বলতে হবে। কাছে আসতেই ডাক্তারকে বললাম, ডাক্তার, আপনার সাথে কিছু কথা বলার ছিল। উনি বললেন, এখন সময় খুব কম, অপারেশন শেষে বলি। কথাটা অপারেশন নিয়েই। ডাক্তার দোতানায় পড়ে বলল, আচ্ছা বলুন। কথাটা একটু গোপনীয়। ডাক্তারকে নিয়ে বারান্দায় আসলাম, কেননা এখানটায় কেউ নেই। ডাক্তার ব্যস্ত ভঙ্গিতে বলল, জি বলুন। ডাক্তার, অপারেশনে আমার স্ত্রীর জীবন ঝুঁকি আছে কি? চিন্তা করবেন না, কোনো সমস্যা হবে না। কিন্তু ডাক্তার, আমি তো চাই সমস্যাটা হোক। ডাক্তার ভুরু কুঁচকে বলল, মানে? খুলে বলুন।
সহজ করে বলতে গেলে ঈশাকে অপারেশন বেডেই মেরে ফেলতে হবে, আর কাজটা আপনি নিজের হাতে করবেন। হোয়াট? আপনার কি মাথা ঠিক আছে? আমি জেনে বুঝে কখনোই এমন কাজ করতে পারবো না। করবেন করবেন, অ্যাকাউন্টে যখন লাখ টাকা ঢুকবে তখন নিশ্চয়ই করবেন। ঠিক আছে, তবে অ্যাডভান্স পে করতে হবে। থিয়েটারে যেতেই আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। ডাক্তার চলে গেল। মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ইলাকে কাছে পাওয়ার বড় একটা বাধা ছিল ঈশা। এত সহজে ওকে সরিয়ে দিতে পারবো ভাবিনি। পিছন ফিরে দেখি ইলা দাঁড়িয়ে আছে। ইলাকে দেখে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। ও কি আমাদের কথা শুনে ফেললো? ইলা আমার দিকে এক পা করে এগিয়ে আসছে। সাথে আমার বুকের হৃদস্পন্দনও ক্রমশ বাড়তে লাগলো। ইলা বলল, কি হয়েছে দুলা ভাই? আপনি এত ঘামছেন কেন? না মানে, তুমি এখানে কি করছো? খুব টেনশন হচ্ছে, তার মধ্যে আপনিও নেই, তাই খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। ইলার কথাই বুঝতে পারলাম ও হয়তো আমাদের কথা কিছু শুনতে পায়নি। শুনতে পেলে এতক্ষণে হুলুস তুলুস কাণ্ড বেঁধে ফেলতো। আমি নোকের উপরিভাগ দিয়ে কপালের বিন্দু ঘাম মুছতে মুছতে বললাম, আমি ডাক্তারের সাথে কথা বললাম, চিন্তার কিছু নেই ইলা। ইলা হাতে ওড়না পেঁচিয়ে আমার ঘাম মুছে দিতে হাত বাড়ালো। পরম যত্নে আমার কপালের ঘাম মুছে দিচ্ছে ইলা। ওড়নার মিষ্টি ঘ্রাণে আমার নিষিদ্ধ চাওয়াগুলি মাথা চাড়া দিয়ে উঠল। মনের মধ্যে শিহরণ জেগে উঠছে বারবার। ইলার নরম হাতের স্পর্শ আমার আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে তুলল। ঈশার মৃত্যুতে পুরো বাড়িতে থমথমে একটা পরিবেশ। দুদিন যাবৎ ঈশার মাকে স্লাইন দিয়ে রাখা হয়েছে। আমার শ্বশুর মশাই সারাদিন ইজি চেয়ারে চোখ বুজে বসে থাকেন। ঈশার মৃত্যুতে আমি এই বাড়িতেই আছি। শ্বশুর শাশুড়ির এই অবস্থাতে আমার বরং লাভই হয়েছে। ইলার সাথে বেশ সময় কাটাতে পারছি। যদিও ও সারাক্ষণ কান্নাই করছে, এখন থেকে শুরু করতে হবে আসল খেলা। প্রথম কাজ হবে ইলাকে আমার প্রেমে হাবুডুবু খাওয়ানো। এর জন্য ইলাকে স্বাভাবিক জীবনে ফেরাতে হবে। রান্নাঘরে গিয়ে দেখলাম ইলা রান্না করছে। ঈশার মৃত্যুতে আমি শোকাহত এটা প্রমাণ করতে চোখে জল থাকাটা জরুরি। ইলাকে বোঝাতে হবে আমি ঈশাকে প্রচণ্ড রকম ভালোবাসতাম এবং ওর মৃত্যুতে আমি প্রচণ্ড ভেঙে পড়েছি। এটা করতে পারলেই আমার কাজ অর্ধেকটা হয়ে যাবে। মেয়েরা ভালোবাসার ক্ষেত্রে খুব বোকা হয়। চোখের পাতা না ফেলে খানিকক্ষণ চোখ মেলে দাঁড়িয়ে রইলাম। ফলস্বরূপ চোখ ভর্তি পানি জমা হয়ে গেল। ইলাকে বললাম, কি করছো ইলা? ইলা চোখে জল মুছে বলল, বাবার জন্য চা করছি দোলা ভাই, তুমি খেয়েছো? না, আমার গলা দিয়ে খাবার নামবে না। এটা কেমন কথা ইলা? ঈশা তো দূর থেকে আমাদের দেখছে। ও যদি দেখে তুমি না খেয়ে কষ্ট পাচ্ছ, তাহলে কি ওর ভালো লাগবে? ইলা কিছু বলল না, শুধু কাঁদছে। এতটুকু বলেই ঈশার ঘরে এসে বসলাম। এখন শুধু একের পর এক টোপ ফেলতে হবে। কিছুক্ষণ পর দেখলাম ইলা হাতে খাবার নিয়ে দরজায় দাঁড়িয়ে বলল, দোলা ভাই আসবো? আরে আসো, অনুমতি নেওয়ার কি আছে। ইলা প্লেটে করে খাবার এনে টেবিলে রাখলো। মেয়েদের এই বিষয়টা আমার ভালো লাগে। ওদের মধ্যে দায়িত্ববোধটা প্রবল থাকে। বিশেষ করে পরিবারের লোকদের খাওয়া দাওয়ার বিষয়ে তাদের নজর থাকে সূক্ষ্ম। ইলা বলল, দুলা ভাই খাবারটা খেয়ে নিন। আমি চোখে জল মোছার মিথ্যা অভিনয় করে বললাম, ইলা বসো, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। না খেয়েও বলছো খেয়েছো? মিথ্যে বলার জন্য আমাকেই বেছে নেয় সবাই। ঈশাও বলেছিল সারা জীবন আমার সাথে থাকবে। এটুকু বলে মুখ ঢেকে কান্নার অভিনয় করলাম। হাতের ফাঁক দিয়ে ইলার দিকে তাকিয়ে বুঝলাম ইলা মিথ্যে বলার জন্য খুব লজ্জিত বোধ করছে। ইলা মনে মনে ভাবছে, দুলা ভাইকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ওনার কান্না দেখে আরো বেশি খারাপ লাগা কাজ করতে লাগলো। ওনাকে এর আগে কখনো এত কান্না করতে দেখিনি। আপুর জন্য এত হাসি খুশি একটা লোক গত 3 দিন ধরে কেঁদেই যাচ্ছে। তারপর ইলা বলল, আপুকে আপনি খুব ভালোবাসতেন তাই না দোলা ভাই? বাসতাম না, এখনো বাসি। ওকে আমি সব সময় ভালোবাসবো। ওকে আমি এখনো সব সময় অনুভব করতে পারি। আমার কেন জানি মনে হয় ঈশা আমার সাথেই আছে। ওর সাথে আমি কথা বলার চেষ্টা করি, কিন্তু ও কোনো উত্তর দেয় না। কেন দেয় না বলতে পারো ইলা? ও কি আমার সাথে আর কোনোদিনও কথা বলবে না? দুলা ভাইয়ের কথায় আমার চোখে জল আর বাঁধ সইছে না। আপুর কপাল খারাপ, এত ভালোবাসা তার সহ্যই হলো না। কতটা ভালোবাসলে একটা মেয়ের জন্য একটা ছেলে এভাবে কান্না করতে পারে? দীর্ঘশ্বাস ফেলে বললাম,
ঈশা আপু, তুমি খুব ভাগ্যবতী গো। কপাল করে এরকম একটা স্বামী পেয়েছো যে তোমাকে সত্যিকারের ভালোবাসে। ইলাকে নিয়ে হাঁটতে বের হয়েছি। প্রথমের দিকে না না বলেও আমি জোর করে নিয়ে এসেছি। রিকশায় ইলা আমার পাশেই বসে আছে। ওর কোমল হাতের সাথে আমার হাতের স্পর্শ অনুভব করছি। প্রত্যেকবারই অন্যরকম একটা অনুভূতি হতে লাগলো। ইলাকে বললাম, ইলা, আমরা কোথায় যাচ্ছি জানো? আমি তো বারবার জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছেন, আপনিই তো কিছু বলছেন না। কোথায় যাব ঠিক করা নেই, এক কাজ করা যায়, নদী দেখবে? আমার এখন কিছু দেখতে ইচ্ছে করছে না দুলাভাই। শোক দূর করতেই তো নদীতে যাব, তারপর নৌকায় বসে হাঁটু ভিজিয়ে বসে থাকবো, দেখবে ভালো লাগবে। নদীতে আমার ভয় করে, আমি সাঁতার পারি না। আমি আছি তো, ভয় কিসের? রিকশা থেকে নেমে ইলার দিকে হাত বাড়ালাম। ইলা ইতস্তত করে আমার হাত ধরে নামলো। রিকশার চাকার সাথে আঁচল যেন না আটকায়, তাই খুব যত্ন করে আঁচলটা বাম হাতে ধরে রইলাম। এইসব করার একটাই কারণ, ইলাকে আমার প্রতি আকৃষ্ট করা। মেয়েরাই ছোট্ট ছোট্ট যত্নগুলি তার ভালোবাসার পুরুষের কাছ থেকে পেতে চায়। ইলা বলল, দুলাভাই, আঁচলটা ছাড়ুন, লোকে দেখছে তো, কি ভাববে সবাই? লোকের ভাবাতে কি যায় আসে? ইলা আগে আগে যাচ্ছে আর আমি হাঁটছি পিছু পিছু। চাইলেই একসাথে হাঁটতে পারতাম, কিন্তু আগে হাঁটতে দিয়েছি কারণ আমি চাই ইলা একটু আগের ছোট ছোট সেই যত্নগুলি মনে করতে থাকুক। ও যত বেশি আমার কথা ভাববে, ততই আমার কাজ সহজ হয়ে যাবে। আমরা কিছুটা দূরত্ব নিয়ে নদীর পাড়ে ঘাসের ওপর বসলাম। চুল এলোমেলো করে দেওয়ার মতন দমকা হাওয়া দিচ্ছে। ইলা ঘাসের ওপর হাত বোলাচ্ছে। ওকে বললাম, ইলা, সবুজ শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। ধন্যবাদ দুলাভাই। তুমি কি জানো আজকে পূর্ণিমা? আজ পূর্ণিমা? হ্যাঁ। নদীর পাড়ে বসে কখনো পূর্ণিমা দেখেছো? না। তাহলে চলো আজ দুজনে মিলে পূর্ণিমা দেখবো। রাত অবধি এখানে থাকা ঠিক হবে না দুলাভাই। আহা, এই বাধাগুলি ভুলে যাও তো। বাধা থাকবে পশু পাখির, মানুষের কোনো বাধা থাকতে নেই। মানুষ হয়ে জন্মানোর একটা বড় সুবিধা কি জানো? কি? আমরা সৌন্দর্য উপভোগ করতে পারি। এর মধ্যেও আবার অনেকে পারে না। কেন পারে না জানো? তারা নিজেকে প্রকৃতির সামনে মেলতে পারে না। চোখ বন্ধ করে কল্পনা করো, রাতের ভরা পূর্ণিমায় পায়ের পাতা অবধি জলের ওপর দিয়ে তুমি হাঁটছো। ছোট্ট ছোট্ট বালিকণা তোমার কোমল পা ছুঁয়ে তলিয়ে যাচ্ছে। শিরশির বাতাসে চুল উঠছে। দুলাভাই, আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখি তো, এজন্য প্রকৃতি তার কিছুটা সুন্দর আমাকে দিয়েছে। আকাশে চাঁদ উঠেছে, জোছনা নদীর পাড়ে যেন উপচে পড়ছে। তার মধ্যে ইলার আমি পাশাপাশি হাঁটছি। নরম বালিতে পা অনেকটাই তলিয়ে যাচ্ছে। বাতাসে ইলার চুল উঠছে। ইলা বলল, আপনাকে অনেক ধন্যবাদ দুলাভাই। আমি কখনো পূর্ণিমা এভাবে অনুভব করিনি। নদীতে জোছনা দেখতে এতটা সুন্দর আমি কখনো কল্পনাও করতে পারিনি। ইলা আমার প্রতি কিছুটা হলেও আকৃষ্ট হয়েছে, এটা বুঝতে পারছি। মেয়েরা মুগ্ধতা পছন্দ করে, ইলাও যথেষ্ট মুগ্ধ হচ্ছে। যাই দেখছে তাতেই মুগ্ধ হচ্ছে। ঠিক করলাম, দাবার অন্তিম চালটা দিয়ে দেব। ইলার সামনে হাঁটু গেড়ে বসলাম। জোছনার আলোয় বোঝা যাচ্ছে ইলা হতবম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ইলা, আমি একটা ভয়ঙ্কর অন্যায় করছি। ভয়ঙ্কর মানে? কি অন্যায়? ঈশার মৃত্যুর জন্য আমিই দায়ী। কেটে গেল একটা মাস। আজকে আমাদের বাসর রাত। ইলা সেই রাতে রাজি না হলেও আমার মিথ্যে পাগলামিতে এক প্রকার রাজি হয়ে যায়। বাসর ঘরে ঢুকে বিছানায় বসলাম। লক্ষ্য করলাম ঘোমটার আড়ালে ইলার হাত কাঁপছে। আমি বললাম, কি হয়েছে ইলা, তোমার হাত কাঁপছে কেন? শরীর খারাপ লাগছে? এতটুকু বলেই ইলার হাতে হাত রাখলাম। হাত রাখতেই ইলার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। আকস্মিক ঘটনা জানতে ঘোমটা সরিয়ে দিলাম। যা দেখলাম সেটা মুখ থেকে শুধু অস্ফুট স্বরে একটাই কথা বের হলো, ঈশা, তুমি তুমি বেঁচে আছো কিভাবে? অপারেশন থিয়েটারে তো তোমাকে মেরে ফেলা হয়েছে। বিছানা ছেড়ে অনেকটা দূরে সরে দাঁড়ালাম। ঈশা বেঁচে আছে কিভাবে? মৃত একটা মানুষ জলজ্যান্ত হয়ে আমার সামনে বসে আছে কিভাবে? বড় বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলাম। আমি বরাবর সাহসী একজন পুরুষ, নিশ্চয়ই এটা আমার চোখের ভুল। ইলার দিকে আবার ফিরে তাকালাম। বউ সেজে যে মেয়েটা বসে আছে তাকে ইলা বললে ভুল হবে। সত্যি সত্যি ঈশা বসে আছে। এখন ঈশার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে।
আমি সিগারেট ধরালাম। সিগারেটে লম্বা একটা টান দিয়ে বললাম, কেমন আছো ঈশা? কি আশ্চর্য, আমি ভেবেছিলাম ঈশা কোনো উত্তর দেবে না, কিন্তু আমার ভাবনা পুরোপুরি ভুল করে ঈশা কান্না মিশ্রিত স্বরে উত্তর দিল, ভালো। তুমি এখানে এলে কিভাবে? তুমি তো বেঁচে নেই, পৃথিবীতে তোমার এখন আর কোনো অস্তিত্বই নেই। এটুকু বলে আমি সোফায় বসলাম। বিষয়টা জট পাকিয়ে যাচ্ছে। ফোন বের করে দেখলাম আজ থেকে ঠিক ৩৬ দিন আগে ডাক্তারের কাছে টাকা ট্রান্সফার করা হয়েছে। সেই হিসাবে ঈশা ৩৬ দিন আগেই মারা গেছে। আমি নিজের হাতে ওর লাশ কাফনে জড়িয়ে বাড়িতে নিয়ে এসেছি। তারপর অন্তিম সব কাজ শেষ করেছি নিজের চোখের সামনে। আর আজ ঈশা আমার সামনে বউ সেজে বসে আছে কিভাবে? এটা কিভাবে সম্ভব? আর একটা বিষয় হলো, ঈশা যদি এখানে থাকে তাহলে ইলা কোথায়? এখানে তো ইলার থাকার কথা। আমার ভাবনা অতীত করে ঈশা বলল, কি হলো জায়ান, চুপ করে আছো কেন? আমার বেডের কাছে ড্রয়ারে সবসময় একটা রিভলভার থাকে। আমি দ্রুত ড্রয়ার থেকে রিভলভারটা ঈশার দিকে তাক করে বললাম, সত্যি করে বলো, কে তুমি? নইলে এই মুহূর্তে। ঈশা ভয়ে আর্তনাদ করে বলল, জায়ান, তুমি কি পাগল হয়ে গেছো? ৩৬ দিন আগে তোমার মৃত্যু হয়েছে, আর তুমি এখন আমার সামনে বসে আছো? কিভাবে সম্ভব এটা? তুমি পিস্তলটা আগে নামাও প্লিজ। আমি রিভলভারটা নিচে নামিয়ে বললাম, এখন বলো কিভাবে বেঁচে ফিরলে? আচ্ছা ওয়েট, তুমি কি সত্যি ঈশা, নাকি ওর রূপে অন্য কেউ? কি আজব, আমি অন্য কেউ কেন হতে যাব? আমি ঈশা, তোমার ঈশা। তুমি এরকম কেন করছো? চুপ, একদম চুপ। এখনই প্রমাণ হয়ে যাবে তুই ঈশা কিনা। পিঠ দেখা তোর। ঈশা ভয়ে ভীত হরিণীর মতন তাকালো, তারপর পিছন ফিরে পিঠ দেখালো। আমি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলাম পিঠের বাম দিকের কাটা দাগটা অবিকল ঈশার মতো। এটা যে ঈশা তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ রইল না। ঈশা স্বাভাবিক স্বরে বলল, কি হলো জায়ান? এটা যে সত্যি আমি, সেটা বিশ্বাস হলো তো? কি ভেবেছিলে আমাকে মেরে ফেলে আমার বোনের সর্বনাশ করবে? আমি হতবম্ব হয়ে গেলাম। ঈশা এসব কিভাবে জানলো? আমি বললাম, তুমি জানলে কিভাবে? ঈশা বিছানা থেকে উঠে দাঁড়ালো, ঘোমটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে কঠিন স্বরে বলল, কিভাবে জেনেছি সেটা পরের কথা, কিন্তু তুমি যে এরকম একটা জঘন্য রকমের মানুষ সেটা আগে জানলে। ঈশার কথা থামিয়ে দিয়ে বললাম, আজ পর্যন্ত আমার অ্যাকশন কেউ বুঝতে পারেনি। তুমি যথেষ্ট বুদ্ধিমতী ঈশা, তবে সেই বুদ্ধিমত্তা এরপর থেকে আর কখনোই প্রকাশ পাবে না। কেননা জায়ান এক ভুল দ্বিতীয়বার করে না। দ্বিতীয়বার করার সুযোগটা আপনি কখনোই পাবেন না দোলা ভাই। আপনার খেল খতম। আপনি ব্লু হাউসে যে অপকর্মগুলি করেন সেটা এখনো পুরো মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দরজায় দাঁড়িয়ে ইলা কথাগুলি বলল। আমি হকচকিয়ে পিছনে ফিরে তাকালাম। ইলার দিকে রিভলভার তাক করে রাখলাম। ইলা বলল, ফাঁকা রিভলভার দিয়ে কি চোর পুলিশ খেলবেন নাকি দোলা ভাই? এটা বলে ইলা হাসতে লাগলো। কি হচ্ছে এসব? ঈশার বেঁচে যাওয়ার পিছনে তাহলে ইলার হাত আছে? কিন্তু কিভাবে? ইলা বলল, কি হলো দোলা ভাই, খুব অবাক হচ্ছেন? ভাবছেন এসব কি করে হলো? আমি ব্যক্তি হিসাবে অত্যন্ত চালাক এবং ধূর্ত। এতটুকু চাল ধরতে আমার তেমন সময় লাগলো না। ইলা আবারও বলতে শুরু করলো, সেদিন ডাক্তারের সাথে আপনার কথা বলা আমি সব শুনেছিলাম। তারপর যখন জিজ্ঞেস করলেন আমি এমন একটা ভাব করলাম যেন কিছুই শুনতে পাইনি। আমি ঈষৎ হাসলাম। তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল। ইলা বলল, তারপর সেই ডাক্তারকে পুলিশের ভয় দেখালে তিনি সবটা আমাকে বলে দিলেন। আমার বিশ্বাসই হচ্ছিল না আপনার মতন একজন শান্তশিষ্ট মানুষ এরকম জানোয়ারের মতন কাজটা করতে পারে। আমি চাইছি ইলা আরও বলুক, কেননা ইলা বুঝতে পারছে না কিছুক্ষণের মধ্যে ওর বলা কথাগুলি দিয়ে ও নিজেই ফেঁসে যাবে। আমি বললাম, বাহ, খুব ভালো করেছো। তারপর কি হলো? তখন ওই ডাক্তারকে আমি বলেছিলাম, ঠিক আছে, আমি আপনাকে পুলিশে দেব না, তবে অপারেশনটা আমার সামনেই করতে হবে। আর আপুর যদি কোনো ক্ষতি হয় তাহলে বুঝতেই পারছেন আমি কি করব। ইলা, একটা বিষয় বলো তো, যে ডাক্তার তোমার বোনকে মেরে ফেলার জন্য টাকা নিয়েছে তার কাছেই কেন অপারেশনটা করিয়ে নিয়েছিলে? সবটা জানার পরেও কেন? আপুর অবস্থা তখন খুব ক্রিটিক্যাল ছিল। নষ্ট করার মতন সময় আমার কাছে ছিল না, তাই নিজে দাঁড়িয়ে থেকে অপারেশনটা করিয়ে নিয়েছি। তুমি তাহলে ধরেই নিয়েছো যে ঈশাকে মেরে ফেলার প্ল্যানটা আমার ছিল? অবশ্যই। আর ব্লু হাউসে কিসের যেন কথা বলছিলে? ব্লু হাউস কি? নিষিদ্ধ কাজকর্ম করেন আর সেখানকার নাম জানেন না?
সমস্যা নেই, কিছুক্ষণের মধ্যেই পুলিশ যখন আপনার কোমরে শিকল বেঁধে টানতে টানতে নিয়ে যাবে তখন সব মনে পড়ে যাবে। তার মানে আমার পেছনে পুলিশও লাগিয়ে দিয়েছো? তুমি দেখছি ভারী বুদ্ধিমতী মেয়ে। এমন বুদ্ধিমতী মেয়ে আমার শালিকা, এটা ভেবেই তোমার নাচতে ইচ্ছে করছে। ইলা এবার ভুরু কুঁচকে তাকালো আমার দিকে। আমি নির্বিকার ভঙ্গিতে হাসা দেখে বলল, সব অপকর্ম ধরা পড়েছে, তারপরেও আপনার মধ্যে এখনো কোনো ভয়ের রেশ মাত্র নেই? আমি কোনো অপকর্ম বা অন্যায় করিনি ইলা। ঈশা এতক্ষণ ধরে আমাদের কথাগুলো শুনছে, শুধু শুনছেই না, প্রতি মুহূর্তে ইলার প্রতি ওর ক্ষোভ রাগ ঘৃণা বাড়ছে। কেন বাড়ছে সেটা আমি জানি। আফসোসের বিষয় হলো ইলা সেটা জানে না। ইলা বুঝতেই পারছে না ওর বলা প্রতিটা সত্য কথা ঈশার কাছে মিথ্যা হিসাবে জমা হচ্ছে। ঈশার সাথে আমি এমন একটা চাল চেলেছি যে ওর সত্যিটাকে মিথ্যা আর মিথ্যাটাকে সত্যি বলেই মনে হবে। কেন মনে হবে সেটা এবার ক্লিয়ার করি। 36 দিন পিছনে চলে যাওয়া যাক। সেদিন ডাক্তারের সাথে কথা বলার পর পিছন ফিরতে যখন দেখলাম ইলা দাঁড়িয়ে আছে, তখন আমি শিওর ছিলাম ও সবটা শুনেছে। কেননা আশপাশ তখন নীরব ছিল। আস্তে কথাও দূর থেকে শোনা যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইলা যখন কিছুই শোনেনি এমন একটা ভাব ধরলো, তখন আমার সন্দেহ হয়েছিল। সন্দেহের বশে আমি ইলার পিছু নিতে থাকলাম। পিছু নিতে নিতে দেখলাম ডাক্তার ওটিতে ঢোকার আগেই ইলা ওনাকে আটকে কী সব জিজ্ঞেস করছে। ইলার কথাই ডাক্তারকে কপালের ঘাম মুছতে দেখে বুঝতে পারলাম আমি একটা ঝামেলা করে ফেলেছি। আমি শিওর ছিলাম ইলা যেভাবেই হোক ঈশার কোনো ক্ষতি হতে দেবে না, এমনকি আমার হাত থেকে বাঁচাতে ঈশাকে দূরে কোথাও লুকিয়ে রাখতে পারে। আমার অনুমানই সঠিক হলো। তখন রাত বাজে 3টে। দেখলাম ইলা খুব সাবধানে ঈশাকে বাইরে বের করে নিয়ে এলো, তারপর লিফটে করে নিচে নেমে গেল। হসপিটাল থেকে রিলিজ নিয়ে দুজন নার্স সহ অ্যাম্বুলেন্সে তুলল। কিন্তু ইলা বুঝতেই পারেনি সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিসাবে আমিই ছিলাম। মাঝ রাস্তায় গিয়ে পিছনের গ্লাস দিয়ে ক্লোরোফর্ম গ্যাস ছড়িয়ে দিলাম। ইলা মুহূর্তেই মধ্যে অজ্ঞান হয়ে গেল। তারপর কিছুক্ষণ ভেবে একটা সিদ্ধান্তে পৌঁছলাম। অ্যাম্বুলেন্স থেকে 2 বোনকে নামিয়ে তারপর অ্যাম্বুলেন্সটাকে রাস্তার পাশে বিশাল গর্তে ফেলে দিলাম। ফেলে দেওয়ার আগে সাইডের গ্লাসের কাঁচ রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে ইলার গলায়, গালে, শরীরে কয়েক জায়গায় নিজের হাতে কাটলাম, যেন ইলার কাছে অ্যাক্সিডেন্টটা সত্যি বলে মনে হয়। এরপর ইলাকে পুনরায় হসপিটালে অ্যাডমিট করলাম। তারপর ঈশাকে নিয়ে আমার বাড়িতে আসলাম। এরপর শুরু করলাম ঈশার কানে বিষ ঢালা। ঈশাও বিশ্বাস করে নিল যে ইলাই ওকে মারার চেষ্টা করছিল এবং আমিই ওকে বাঁচিয়েছি। প্রথমের দিকে বিশ্বাস করতে চাইনি, তখন এটাও বলেছি যে ইলা আমাকে ভালোবাসে এবং আমাকে বিয়ে করতে চাই। ঈশা কিছুতেই বিশ্বাস করতে রাজি হচ্ছিল না। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি তাহলে এখানেই লুকিয়ে থাকবে, তারপর নিজেই দেখবে ইলা আমাকে বিয়ে করে কিনা। আশা করি ঈশার এতক্ষণ যেটুকু অবিশ্বাস ছিল সেটাও বিশ্বাসে পরিণত হয়েছে। একটা চড়ের শব্দে আমি ভাবনা থেকে ফিরলাম। চড়টা মেরেছে ঈশা আমার গালে। ঈশার আগে গিজগিজ করতে করতে বলল, লজ্জা করে না একের পর এক মিথ্যা বলতে? নিজের বউকে মারার চেষ্টা করতে একবারও বুক কাঁপলো না তোর, আর এখন আবার কথা শোনাচ্ছিস? তখন ইলা আমায় বলল, কি দোলা ভাই, ভেবেছিলেন ঈশা আমাকে ভুল বুঝবে তাই না? আসলে আপনার একটু ভুল হয়ে গেছে। আপনি যখন ঈশার সাথে লুকিয়ে কথা বলতেন সেই মুহূর্তে আমি কথা কিছু শুনে ফেলেছিলাম। পুরোপুরি না শুনতে পারলেও একটু শুনে আমি বুঝতে পেরেছিলাম ঈশা এখনো জীবিত আছে, আর এর পেছনে এমন কোনো রহস্য আছে যা আপনি হাসিল করতে চাইছেন। তারপর আমিও নাটকটা চালিয়ে যাই যাতে আপনার সমস্ত প্ল্যান আমি বুঝতে পারি। আপনি ভাবলেন আমি আপনার ভালোবাসায় আকৃষ্ট হয়ে যাচ্ছি, কিন্তু সেই সব কিছুই ছিল আপনাকে ধরার প্ল্যান। তাই সুযোগ বুঝে আমিও ঈশার কাছে চলে যাই, আর অ্যাড্রেসটা আমি আপনার ফোন থেকেই পেয়ে যাই। যেখানে আপনার লোকেরা আপনার স্ত্রীকে মানে ঈশা আপুকে দেখে শুনে রাখছিল, আপনি সেই লোকটিকে কল করার পর আমি সেই নম্বরটা নিয়ে নিই এবং সেটির লোকেশন ট্র্যাক করে আমি ঈশার কাছে অবধি পৌঁছাই। গভীর রাতের অন্ধকারে ঈশাকে নিয়ে আমি একটা জায়গায় আসি এবং তাকে সমস্ত সত্য ঘটনা খুলে বলি এবং বলি যে দোলা ভাই তোমাকে যা যা বলেছে তুমি সেই মতোই কাজ করবে, বুঝতে দেবে না যে আমার সাথে তোমার কথা হয়েছে, ব্যাস সেই মতোই কাজ। আপনি কি ভাবলেন নজর শুধু আপনিই রাখতে পারেন আর বাকি রইল আপনার নিষিদ্ধ কারবার?
যা দিয়ে আপনি লাখ লাখ টাকা ইনকাম করে মেয়েদের জীবন নষ্ট করেন, তার সমস্ত ইনফরমেশন আমি দিয়েছি পুলিশকে। ভাববেন না যে আমি এখনো কিছুই বুঝতে পারিনি। আপনি যা বলবেন তাই মেনে নেব। একটু পরে পুলিশ এসে জায়ানকে অ্যারেস্ট করে নিয়ে যায়। যাওয়ার সময় ইলা আর ঈশা দুজনেই তাদের দুলাভাই ও স্বামীকে বলে যে কি হতো একটা সুস্থভাবে যদি বেঁচে থাকতে। এভাবে আমাদের দুজনকে একা রেখে আজকে তোমাকে যেতে হতো না। আমরাও নিরুপায়, আমাদেরও খুব কষ্ট হচ্ছে আপনাকে এভাবে যেতে দিয়ে। কিন্তু কি করব বলেন, আপনার মতন মানুষ যদি এখানে থাকে তাহলে না জানি আরো কত মেয়ের সর্বনাশ ঘটবে। ভালো থাকবেন দোলা ভাই, আর আমি এটুকুই দোয়া করব যেন ওখানে গিয়ে আপনি আপনার ভুলটি বুঝতে পারেন। পুলিশ জায়ানকে নিয়ে যেতে লাগলো এবং ইলা ও ঈশা দুজনেই দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।